বাংলাদেশের ৯টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। তারল্য সংকটে আপনার টাকা কতটা নিরাপদ? আপনার কষ্টার্জিত টাকা আপনি কোথায় রাখেন? নিশ্চয়ই ব্যাংকে। বিশ্বাসের জায়গা হিসেবে তো আমরা ব্যাংকই চিনি, কিন্তু কি হবে যদি সেই ব্যাংক নিজেই টাকার অভাবে পড়ে? কি হবে যদি আপনার আমানত ফেরত দেওয়ার মতো নগদ টাকা বা তারল্য ব্যাংকের হাতে না থাকে? আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের এমন এক বিস্ফোরক তথ্য তুলে ধরব। দেশের বড় বড় ৯টি ব্যাংক আজ চরম তারল্য সংকটে ভুগছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া ন্যূনতম নিয়ম অর্থাৎ এসএলআর পর্যন্ত তারা মেনে চলতে পারছে না। আজ আমরা গভীরে গিয়ে অনুসন্ধান করব কোন ৯টি ব্যাংক এই সংকটে পড়েছে, কেন তাদের এই অবস্থা হলো, এর পিছনের কারিগর কারা, আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একজন সাধারণ আমানতকারী হিসেবে আমাদের করণীয় কি? আপনার টাকা কি সত্যি নিরাপদে আছে? এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সাম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দেশের ৯টি ব্যাংক তাদের বিধিবদ্ধ তারল্য বা এসএলআর সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এই ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এই তালিকার দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার হয়, এর মধ্যে 5টি ইসলামী ধারার ব্যাংক রয়েছে, যার পর্ষদে একসময় চট্টগ্রাম ভিত্তিক প্রভাবশালী এসালম গ্রুপের নিয়ন্ত্রণ ছিল। এখন প্রশ্ন হলো, এই এসএলআর জিনিসটা কি, আর এটা এত গুরুত্বপূর্ণ কেন? খুব সহজ ভাষায় বললে এসএলআর হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত এক সুরক্ষা ব্যবস্থা। ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ আমানত সংগ্রহ করে তার একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক নগদ টাকা, সোনা অথবা সরকারি বন্ড বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। প্রচলিত ধারার ব্যাংকগুলোর জন্য এই হার হলো 13%, আর ইসলামী ব্যাংকগুলোর জন্য 5.5%। এটা একটা আমাদের পরিবারের ইমার্জেন্সি ফান্ডের মতো। বিপদের সময় এই ফান্ড যেমন কাজে দেয়, তেমনি কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে এই এসএলআর তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে সাহায্য করে। যখন কোনো ব্যাংক এই ন্যূনতম জমাটুকু রাখতে ব্যর্থ হয়, তখন বুঝতে হবে তাদের আর্থিক অবস্থা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তাদের জরিমানা করে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই ব্যাংকগুলোকে জরিমানা করা হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আগেও এদের অনেককে জরিমানা করা হয়েছে, কিন্তু ভাবার বিষয় হলো যে ব্যাংকের কাছে এসএলআর রাখার মতো টাকা নেই, তারা জরিমানার টাকা কিভাবে পরিশোধ করবে? আমরা সংকটে থাকা ব্যাংকগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের বক্তব্যে উঠে এসেছে অসহায়ত্ব আর অতীতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের আমলে নেওয়া ঋণ ফেরত না আসায় এই সংকট তৈরি হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর এম সাদিকুল ইসলামের কথায় আসার সুর। তিনি বলেছেন, সমস্যার সমাধান রাতারাতি সমাধান হবে না, তবে সময় দিলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান তার সংকটের কথা স্বীকার করে জানান, এই ব্যর্থতার জন্য তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সমস্যা পুরনো, তবে আমানত বাড়লে এর সমাধান হবে বলে তিনি আশাবাদী। এই সংকটের প্রেক্ষাপট আরও গভীর। গত 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এই ৯টি ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করে সাজিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর আহসান ইস মঞ্জুর দায়িত্ব নেওয়ার পর প্রথমে এই ব্যাংকগুলোকে সরাসরি তারল্য সহায়তা দেওয়া বন্ধ করে দেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে প্রথমে আন্তঃব্যাংক লেনদেন এবং শেষে টাকা ছাপিয়েও এই ব্যাংকগুলোকে ধার দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। একবার ভাবুন, অর্থনীতির জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ। সরাসরি টাকা ছাপিয়ে ধার দেওয়ার অর্থ হলো দেশের মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেওয়া, যার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। তাহলে এই গভীর সংকট থেকে উত্তরণের উপায় কি? ব্যাংক এশিয়ার সাবেক ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী মনে করেন, যে ব্যাংকগুলো তারল্য সংরক্ষণ করতে পারছে না তারা ফ্যাকচুয়ালি দেউলিয়া হওয়ার পথেই হাঁটছে, কারণ গ্রাহকদের টাকা পরিশোধের ক্ষমতাই তাদের নেই। তিনি 3টি স্পষ্ট পথের কথা বলেছেন। 1. যে কোনো মূল্যে নতুন আমানত সংগ্রহ করতে হবে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। 2. নতুন করে সব ধরনের ঋণ বিতরণ আপাতত বন্ধ রাখতে হবে। এবং 3. পুরনো খেলাফি ঋণ আদায়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এই 3টি পদক্ষেপ একসাথে নিতে না পারলে ওই ব্যাংকগুলো টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।
এই পুরো পরিস্থিতি আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে ব্যাংকগুলোর অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার অতীত ইতিহাস, আর নতুন করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু এর মাঝে বলির পাছা হচ্ছে সাধারণ আমানতকারীরা। যখন একটি দেশের 9টি ব্যাংক একসাথে এমন সংকটে পড়ে, তখন সেটি শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ব্যর্থতা থাকে না, এটি পুরো ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনীতির জন্য একটি অশনীয় সংকেত। সরকার কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে মার্জার করা হবে, কিন্তু এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এতে রাজি নয়। তিনি এই বিষয়ে আপত্তি জানায় এক্সিম ব্যাংক। আপত্তি কেন এক্সিম ব্যাংকের, এই বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমরা একীভূত হব কেন, আমরা একাই আমাদের ব্যাংকিং কার্যক্রম চালাবো। শুধু তাই নয়, কেন অতি দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তাদের মেলানো হচ্ছে স্পষ্টভাবে সেই কারণও জানতে চায় প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলেন, ব্যাংকিং রেগুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত করা হলে আপত্তি তোলার সুযোগ নেই কারো। দুর্বল ব্যাংকে একীভূত করতে গত 15 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্জুর বলেন, প্রথম পর্যায়ে আগামী কয়েক মাসের মধ্যে আমরা হয়তো ইসলামী ধারার কয়েকটি ব্যাংকে একীভূত করব। এই প্রক্রিয়া চলমান থাকবে এবং এই কাজের জন্য একটি টিম থাকবে। টিমের কাজই হলো ব্যাংকগুলো যদি ধ্বংসের দিকে যায় তাহলে ধ্বংসের আগেই তাদের রক্ষা করতে হবে। যখন যেখানে হস্তক্ষেপের প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, তখন কেন্দ্রীয় ব্যাংক সেটাই করবে। গভর্নরের এমন বক্তব্যের পর আবারও সামনে আসে একীভূত হচ্ছে কোন কোন ব্যাংকগুলো। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, 5টা ব্যাংক একীভূত করতে গিয়ে তিনি এক্সিম ব্যাংকে কেন এখানে ঢুকাচ্ছেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য কয়েক মাসের মধ্যে একীভূত হতে যাচ্ছে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রমে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে অন্য 4 ব্যাংকের চেয়ে বেশি এগিয়ে আছে এক্সিম ব্যাংক। এছাড়া এক্সিম ব্যাংকের খেলাফি ঋণ যেখানে 24%, সেখানে এর দ্বিগুণের বেশি 58% রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। আর শতভাগ খেলাফি ঋণের দিকে হাঁটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে 93% এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের রয়েছে 94% ও ইউনিয়ন ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ 96%। এমন চিত্র তুলে ধরে কোনোভাবে একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাকি 4টি ব্যাংকের মোট ব্যবসা এক্সিম ব্যাংকের থেকে কম। এমনকি শুধু এটি কম নয়, বিশাল অঙ্কের কম। তাই এসব ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক কোন মানদণ্ডে একীভূত করা হচ্ছে এটি বোধগম্য নয়। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, কোন নিয়মে বা কোন পদ্ধতিতে একীভূত করা হবে সেটি জানলে আমরা যাচাই বাছাই করে দেখতাম। সেখানে আমাদের কোনো ত্রুটি থাকলে সংশোধন করতাম, না পারলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই সরাসরি মেনে নিতাম। কোনো ব্যাংক একা চলার মতো সামর্থ্য থাকলে তাকে যেমন একা চলতে দেওয়া উচিত, তেমনি ব্যাংকিং রেগুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন আপনারা বলুন, এই পরিস্থিতিতে একজন সাধারণ গ্রাহকদের কি করা উচিত? আপনি কি আপনার ব্যাংকের উপর এখনও আস্থা রাখতে পারছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ব্যাংকিং খাতের এমন গুরুত্বপূর্ণ সব খবরের গভীর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন।